আসসালামাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা 1.8 এর টপিক একটি আবহাওয়া সেটা নিয়ে আলোচনা করব। তোমরা বই খুললে দেখতে পারবা 1.8 এ 3টি নীতি রয়েছে: আবহাওয়া নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তো আজকে আমরা এই আবহাওয়া নীতি নিয়েই আলোচনা করব। তো আবহাওয়া নীতি নিয়ে আলোচনা করার আগেই তোমাকে একটা বিষয় বলে নেই। আবহাওয়া, এই যে আবহাওয়া কথাটা, এটা কোনো বিজ্ঞানের নাম না। তোমরা অনেকেই ভুল বুঝতে পারো এটা, যে আবহাওয়া হয়তো কোনো বিজ্ঞানের নাম, কিন্তু এটা বিজ্ঞানের নাম না। এটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার অর্থ ইংলিশে দাঁড়ায় বিল্ডিং আপ। লিখে দিই, থামো। এটা একটা জার্মান শব্দ, যার অর্থ ইংরেজিতে আমি বলি, তাহলে ইংরেজিতে দাঁড়াবে বিল্ডিং আপ। অর্থাৎ কি জানো? ছোট থেকে বড়, ঠিক এই যে এরকম কিছুটা, ছোট থেকে বড়, বুঝছো? এটা হচ্ছে বিষয় আবহাওয়ার। এবার আসি আবহাওয়া নীতি নিয়ে। নীতি কি বলছে দেখো তো একটু, আমি বলি আগে। হ্যাঁ, সাধারণ অবস্থায় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে এবং সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করার পর সেটি পূর্ণ করবে, তারপরে এটি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এটাই হচ্ছে আবহাওয়া নীতি। আমি একটু লিখে দিই আগে, থামো। দেখো তো ভাই, আমি কি লিখেছি? কম শক্তির অরবিটাল সেটা পূর্ণ করতে হবে প্রথমত, তারপরে এটা উচ্চ শক্তির অরবিটালে যাবে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে যাবে, সেটা পূর্ণ করার পরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন তোমরা বলতে পারো, অরবিটালে আবার কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি কিভাবে বুঝবো? এই যে একটা কম শক্তি একটা উচ্চ শক্তি, তাই না? এই যে এটা বোঝার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হলো n+l, যেখানে n তোমরা অবশ্যই জানো, এটা প্রধান কোয়ান্টাম নাম্বার বা অরবিটটা চিহ্নিত করলাম, এবং l যেটা রয়েছে সেটা হচ্ছে উপশক্তি স্তর। আশা করি জিনিসটা তোমরা জানো, উপশক্তি স্তর। এখন আমরা চলো একটা উদাহরণ দেখি, তাহলে আশা করি বের করতে পারবো কোনটার শক্তি কম কোনটা অরবিটালের শক্তি বেশি। তো প্রথমে আমি যদি একটা এই যে 2s অরবিটাল নিলাম এবং এটার সাথে কম্পেয়ার করলাম 2p এর, এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু অরবিট বা n এর মানটা 2, তাই না? এবার আসো s এ, এবং এখানে কি আছে? p। তোমরা অবশ্যই জানো l উপশক্তি স্তর 4টা ভাগে বিভক্ত, তাই না? যেটা s, p, t এবং f নামে পরিচিত, জানো হয়তো আশা করি। এবং সেক্ষেত্রে s এর মান আমার 0 হয়, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে সেটা 2 এবং f এর ক্ষেত্রে সেটা 3 হয়। অর্থাৎ এই মানগুলো দ্বারা আমি বুঝবো এটা s অরবিটাল নাকি p অরবিটাল, তাই না? দেখো এখন এখানে n এর মান যদি এখানে 2 হয়, n এর মান কত? 2, তাই না? এবার l এর মান, s এর মান কত আমরা জানি, দেখো তো 0, কত আসতেছে? 2। এবার আসো 2p এর ক্ষেত্রে, n এর মান কত? 2, p এর মান দেখো তো 1, তাহলে এটা 3 আসতেছে। এখন তুমি বলো 2s টা কম শক্তি নাকি 2p তে কম শক্তি? অবশ্যই এখানে দেখো 2s এ 2 এবং 2p তে 3 রয়েছে, তাহলে সেই হিসেবে 2s এ অবশ্যই শক্তি কিন্তু কম। এইটাই হচ্ছে তোমার আসলে আবহাওয়া নীতি, ঠিক আছে? তাহলে ইলেকট্রন সর্বপ্রথম এই 2s অরবিটালে যাবে, সেটা পূর্ণ করবে, তারপরে এটা 2p তে যাবে। চলো আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ কোনটা দেখবো? এবার 3D তে আসি। 3D এবং 4s এ এটা অনেকেরই কনফিউশন হয় মাঝে মাঝে। আমার একজন বলেছিল আমাকে, হ্যাঁ দেখো এখানে দেখো প্রধান শক্তি স্তরে কি রয়েছে? 3। এবার আসছে ডি, ডি এর মান কত আমরা জানি? 2, তাহলে +2, কত আসতেছে? 5। এবার 4s, 4s এর ক্ষেত্রে প্রধান শক্তি স্তরে n এর মান 4, s এর 0। এবার দেখো তো, তাহলে তুমি বলো ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে যাবে নাকি 3d অরবিটালে যাবে? শক্তি দেখে তো মনে হচ্ছে এটা অবশ্যই আগে 4s এ যাবে, বুঝছো? অনেক শক্তি তোমরা দেখবা যদি ইলেকট্রন বিন্যাস করো, অনেক ক্ষেত্রেই দেখা যায় 3d অরবিটালে না যেয়ে ইলেকট্রন 4s এ চলে যায়। এখন বুঝতে পারছো কি কেন যায়? কারণ 4s এ কিন্তু শক্তিটা কম থাকে, সেই হিসেবে আমরা
4s আগে ইলেকট্রন যাবে, এটা পূর্ণ করবে, তারপরে এটা 3d-তে যাবে, বুঝছো? আর একটা জিনিস এখানে কনফিউশন থাকে যে যদি শক্তি যদি একই হয় তাহলে কি করবো, এটা বলতে পারো না তোমরা? দেখো এটা একটা উদাহরণ দেখো। আচ্ছা, এবারে আমরা 4p নেই এবং এর সাথে কার কম্পেয়ার করবো, 5s এর। এবার একটু লক্ষ্য করো, n এর মান এখানে কিন্তু 4, p এর মান আমরা জেনেছি কত, 1, তাহলে কত হচ্ছে 5, তাই না? এবং 5s এর ক্ষেত্রে দেখো একটু, s এর মান 0 যদি হয়, দুইটাই কিন্তু 5। এখন বলতে পারো ভাইয়া এখন আমরা কি করব, এটা কোশ্চেন থাকে সবারই, এটা ক্লিয়ার করি আগে। যখন দেখবা দুইটা অরবিটালের ক্ষেত্রে শক্তির মানটা একই রকম হচ্ছে, তখন তোমরা কি করবা, এই যে অরবিটাল দেখবা, অরবিটালের প্রধান যে শক্তি স্তর বা এর মানটা কার ছোট আছে, দেখো তো 4p 5s, 4 ছোট না, তাহলে অবশ্যই 4p-তে আগে ইলেকট্রনটা যাবে, দেন 5s-এ যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার এবার, বুঝছো? আরেকবার বলি, এটা যখন দেখবা দুইটা অরবিটালের শক্তি সমান, তাহলে n এর মানটা যার কম, n এর মান এখানে কোনটা, এই যে 4, n এর মান এই যে 5, কোনটা কম, এটা কম যেহেতু, তাহলে ইলেকট্রন সর্বপ্রথম এখানে যাবে, তারপরে এটা পূর্ণ করার পর 5s-এ যাবে। এটাই মূলত ভাইয়া তোমার আহ্বান নীতি। চলো একটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। ইলেকট্রন বিন্যাস দেখলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি সোডিয়াম নিয়ে। সোডিয়াম চিনো না? সোডিয়াম সবাই চিনো আশা করি, যেটা 11 হয়। আচ্ছা, এই যে 1s2, 2s2, 2p6, এটা পুরো বেসিক, হ্যাঁ, এটা বেসিক। এবার আসি পটাশিয়ামে। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু 19 হয়, হ্যাঁ। তো সেই হিসাবে তোমাকে বলছিলাম, দেখো 4s-এ কেন যায়, 3d কিন্তু এখানে রয়েছে, আমার বাকি আছে ইলেকট্রন একটা। এখন বলো 3d-তে যাবে নাকি 4s-এ যাবে একটা ইলেকট্রন? অবশ্যই আগে 4s-এ যাবে, এটা কিন্তু লাগবে না এখানে। তাহলে 3p6 এর পরে 4s 1, এটাই হচ্ছে মূলত বিষয় যেটা আহ্বান নীতিতে থাকে। আর আহ্বান নীতিটা সম্পূর্ণ এইরকমই, হ্যাঁ। প্রথমে তোমার কম শক্তির ইলেকট্রন অরবিটালে যাবে, সেটা পূরণ করার পর তারপরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এটাই মূলত আহ্বান নীতিতে আলোচনা করা হয়েছে। আশা করি আহ্বান নীতিতে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে পারো, আমি নিশ্চয়ই এর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। দেখা হচ্ছে পরে দুইটা নীতিতে নিয়ে, মুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।